গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কিন্তু কেসটা যখন পুলিশের হাতে গেছে তখন তারা আমাকে অ্যালাউ নাও করতে পারে। ঠিক আছে, তুই দাঁড়া আর ঘরটার দিকে নজর রাখ, আমি অন্যভাবে দেখছি কি করা যায়। এখন কি হবে আঙ্কেল? মুকুন্দপুর থানার নাম্বারটা আছে? আছে, আপনাকে ফোন করার পরে আমি ওখানেই ফোন করেছিলাম। বিতান ওর মোবাইল দেখে নাম্বারটা বলল। সঙ্গে সঙ্গে নীল থানায় ফোন করে চাইল ওই থানার ওসিকে। ইয়েস, আমি মুকুন্দপুর থানার ওসি তারক মিত্র বলছি। নমস্কার মিত্র সাহেব, এই অধমকে চিনবেন কিনা জানি না, আমার নাম নীলাঞ্জন ব্যানার্জি। যাক, আর বলতে হবে না, মুকুন্দপুরে আসার আগে আমিই ছিলাম নিউ আলিপুরে। সেটা কি সাহেবের মনে আছে? স্বীকার করতেই হচ্ছে, আপনার স্মরণ শক্তি কিন্তু অতীব প্রখর। কিন্তু সাত সকালে নীল ব্যানার্জি আমাকে কি দরকার হলো? ও বাই দ্য ওয়ে, হোয়াট অ্যাবাউট ইউর ফ্রেন্ড বিকাশ তালুকদার? ভালোই আছেন, উনি তো এখন রিটায়ারমেন্টের কাছাকাছি চলে গেছেন। হ্যাঁ, সে তো জানি। যাক, এবার আপনার দরকারটা বলুন। নীল সংক্ষেপে তথাগত দত্তগুপ্তের ব্যাপারটা জানালো। তারপর মুকুন্দপুরে তার আসার কারণ এবং সিরাজ হোসেনের সঙ্গে সংঘাতের ব্যাপারটা সবই শোনালো। সব শুনে তারক মিত্র বেশ খানিকক্ষণ হাসলেন। তারপর বললেন, বাড়ির ল্যান্ডফোনের নাম্বারটা বলুন তো। বিতানের কাছ থেকে জেনে তারক মিত্রকে ফোন নাম্বারটা জানিয়ে দিল। মাত্র 5 মিনিট। নীল দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ভেতরের কনস্টেবলটি বেরিয়ে এসে বলল, जी मिस्टर बैनर्जी कौन है? क्या हुआ? मैं हूँ। आपको अंदर जाना को बोला, आपका दोस्त के साथ। নীল সম্ভ্রান্ত ভঙ্গিতে আর দীপু কলাট উল্টে ভেতরে ঢুকল। সিরাজ এগিয়ে এসে বললেন, মিস্টার ব্যানার্জি, ডোন্ট মাইন্ড, তারক স্যার ফোন করেছিলেন। সরি, আমি তো আপনাকে চিনি না। তারক স্যার বলাতে বুঝলাম আপনি কে। ইটস অল রাইট, আপনি আপনার ডিউটিটা করছেন না, আমি কিছু মাইন্ড করিনি। চলুন এবার বডিটা একবার দেখব। এটাও এসি রুম, এখনও পুরোদমে চলছে। চলার কারণ যাতে বডি ডিকম্পোজ না করে। ঘরে এখনও নিয়ন জ্বলছে। বেশ বড় ঘর। ঘরের দুদিকে দুটো সাদা রঙের পাখাও ঝুলছে, অবশ্য এখন বন্ধই আছে। ঘরে ঢোকার পর নীল ওর নিজ মূর্তি ধারণ করে নিয়েছে। ও আর এখন সিরাজকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। ও নিজের মতো করেই দত্তগুপ্তের সহিত নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। ফটোগ্রাফার ভদ্রলোক নানা দিক থেকে অনেকগুলো ছবি নেওয়ার পর, মিস্টার ব্যানার্জি, আপনি কি বলেন? মিস্টার সিরাজ, মৃত্যুটা ঠিক কিভাবে ঘটেছে বলে আপনার মনে হয়? হোমিসাইড নাকি সুইসাইড? ঠিক বোঝা যাচ্ছে না। অ্যাট এ গ্লান্স কোনো আঘাতের চিহ্নও চোখে পড়ছে না। দুটো যে কোনো একটা হতে পারে। ন্যাচারাল ডেথ নয় বলছেন? তাই বা বলি কি করে, হার্ট অ্যাটাকও হতে পারে। আপনার কি মনে হচ্ছে? একবার বিতানকে ডাকতো দীপু। দীপু বেরিয়ে গিয়ে বিতানকে নিয়ে ফিরল। নীল জিজ্ঞাসা করল, বিতান, আমি শুনেছিলাম মিস্টার দত্তগুপ্ত রাতে একাই শুতেন। হ্যাঁ আঙ্কেল। ওর কি মদ্যপানের কোনো প্রবণতা ছিল? হ্যাঁ আঙ্কেল, তবে উনি 2 পেগের বেশি খেতেন না। তুমি জানলে কি করে? আমি জানি, কারণ ডাক্তারবাবুর বারণ ছিল। একে তো উনি প্রেশারের রুগী, আর রিসেন্টলি ওনার ব্লাড সুগারও ধরা পড়েছিল, ফলে 2 পেগ বরাদ্দ, তাও হুইস্কি। কাল রাতেও কি খেয়েছিলেন? হ্যাঁ, ইদানিং অভ্যেসটা এমনই হয়ে গিয়েছিল, মদ্যপান না করলে উনি ঘুমোতেনই না। কিন্তু উনি তো বেশ কয়েকদিন পুলিশের আন্ডারে ছিলেন। সেটা আমি বলতে পারবো না আঙ্কেল। তাছাড়া মামুর সঙ্গে মদ্যপানের ব্যাপারে আমার কোনোদিন কোনো কথা হতো না। বুঝতেই তো পারছেন, যতই স্বাধীনতা পাই না কেন, আমাদের তো গুরুজন হয়। নেশা করার ব্যাপার নিয়ে বাড়িতে কোনো আলোচনা করেন না। তোমার মামিমা খান কিনা জানো? না, বলতেও পারবো না। আচ্ছা বিতান, উনি সাধারণত ওর ঘরে কখন ঢুকে যেতেন? রাত 8টায়। সে কি, তোমাদের পাবলিকেশনের দরজাটা কখন বন্ধ হয়? আমাদের কাউন্টার বন্ধ করতে করতে প্রায় রাত 8:30 হয়। ইদানিং মামু বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। ওই 7টা নাগাদ ফিরতেন। প্রতিদিনের সেল, কালেকশন আর খরচপাতির হিসেবে চোখ বোলাতেন। তারপর পরের দিন কত টাকা ব্যাংকে যাবে আমাদের ক্যাশিয়ার বিমল সরকারকে তার ইনস্ট্রাকশন দিয়ে 7:30 নাগাদ বাড়ি থেকে রওনা দিতেন। বাড়ি কি গাড়িতেই ফিরতেন? হ্যাঁ। তুমি তো একাই বাড়িতে আছো, তুমি মামুর সঙ্গে ফিরতে না? না, আমার সব কিছু বন্ধ করে ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে যেত। একা মুকুন্দপুর ফিরতে? নো প্রবলেম আঙ্কেল। উসখুস করছিলেন সিরাজ হোসেন। বললেন,
মিস্টার ব্যানার্জি, আমরা আসল জায়গা থেকে সরে যাচ্ছি না তো? বোধহয় না। আপনি কি লোকাল ডাক্তারকে খবর দিয়েছেন? না, দেওয়াটা অনেক আগে উচিত ছিল। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। মিস বিতান, আপনাদের হাউস ফিজিশিয়ান এনি নাম্বার ইফ ইউ হ্যাভ। বিতানোর মোবাইল থেকে ডাক্তার শ্রীবাস্তবকে ফোন করলো, তারপর বলল, ডাক্তার বললেন চেম্বারে রোগী আছে, একটু খালি হলেই আসবেন। আপনি বলুন একটা মিস্টিরিয়াস ডেথ হয়েছে, ওকে ইমিডিয়েট আসতে বলুন। এটা পুলিশের ব্যাপার। দীপু নীলের কানে কানে জিজ্ঞাসা করলো, পুলিশ কি নিজেদের ফিউডাল না জমিদার মনে করে? ডাকলেই মালকোচা মেরে ছুটে আসবে। এখন চুপ কর। বিতান মিস্টার সিরাজের ডায়লগ রিপিট করতেই ওপার থেকে ডাক্তার ধনঞ্জয় শ্রীবাস্তব বললেন, আপনার পুলিশ অফিসারকে বলে দিন, যার মৃত্যু হয়েছে তাকে পরে দেখলেও চলবে, কিন্তু আমার এখানে যারা কাতরাচ্ছেন তাদের আগে দেখাটা জরুরি পরিষেবায় পড়ে। ওর দরকার পড়লে উনি অন্য কোনো মেডিকেল প্র্যাকটিশনারকে ডেকে নিতে পারেনি। তোমাদের মামু কি একাই মদ্যপান করতেন? না, সব সময় নয়, বিশেষ করে শনিবার তো নয়ই। ওর কিছু বন্ধু বান্ধব আছেন, তাদেরকে নিয়েই ছোটোখাটো একটু আসর। যারা আসতেন তাদেরকে তুমি চেনো? হ্যাঁ, এখানে তো অনেক আবাসনই তৈরি হয়েছে, সেখানে অনেক রহিস আদমিও আছেন। তার উপর প্রকাশক হিসেবে মামুর বেশ খাতির আছে। সপ্তাহে ওই একদিনই বিশেষ কজন এসে আড্ডা জমাতেন। আড্ডাটা জমতো কিভাবে? তাস খেলে। তাসের কোনো গেম খেলা হতো? বিশেষ বিশেষ সময় আঙ্কেলের ঘরে আমার ঢোকা বারণ ছিল, তবে আর্য বলতো ওরা দূরি ফিশ খেলতেন টাকা ফেলে। আর্য কে? দীপু ও নীল দুজনেই লক্ষ্য করল। যুবতীর চোখে মুখে একটা রক্তিম ঝিলিক খেলে গেল। নীলের পুনরায় প্রশ্ন, আর্য কে? সামনের রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে ডান দিক ঘুরলেই একটা বিরাট কমপ্লেক্স তৈরি হয়েছে। আর্য ওর মা বাবাকে নিয়ে ওই প্যারামাউন্ট কমপ্লেক্সেরই বাসিন্দা। আর্য কি প্রায়ই তোমার মামুর কাছে আসেন? প্রতি শনিবার আসে। উনিও কি ড্রিঙ্ক পার্টনার? একটু আধটু তো। আর্যবাবু কি করেন? উনি ডাক্তারি পড়তে পড়তে পড়া ছেড়ে দেন, এখন অবশ্য অবশ্য রাজনীতির কারবারি হতে চাইছেন। বুঝেছি। আমার একটা প্রশ্নের এখনো উত্তর পাইনি। কাল তো শনিবার ছিল না, তার উপর নোট কেলেঙ্কারির পর তোমার মামুর টোটাল শিডিউলটাই তো পাল্টে গিয়েছিল। তা কাল ওর জল খাবার টুকটাক ফরমাস কে সামলেছিল? কেন, হরিমাধব আছে। ঠিক আছে মিস্টার সিরাজ, মেয়েটিকে আপনি ক্রস করতে পারেন। আমি আপনাদের কথাবার্তা শুনেছি, না নতুন করে আমার কিছু জিজ্ঞাসা নেই, তবে আপনি মদ নিয়ে কেন পড়লেন বুঝতে পারছি না। না, তেমন কিছু না। আমি কেবল ভাবছিলাম বিষটা কোনো রন্ধ্রপথে শরীরের মধ্যে ঢুকেছে। দেন ইউ আর শিওর ইট ইজ এ কেস অফ মার্ডার? একবারও সে কথা বলিনি। আপনি জানেন কিনা জানি না, উনিই একটা বিশ্রী কেসে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘেন্নায় আত্মহত্যাও করতে পারেন। বিশ্রী কেসটা কি? দিন 20 আগেরই কাগজগুলো পড়লেই বুঝতে পারবেন। কাগজ কি আর হাতে পাওয়া যায়? আমাদের হাতে আসার আগেই তারক মিত্রের গহ্বরে চলে যায়। ইতিমধ্যে ডাক্তার ধনঞ্জয় শ্রীবাস্তব এসে হাজির। সৌম্যদর্শন 50-এর ওপর বয়স চিকিৎসকের, মাথায় বিস্তীর্ণ টাক, নিখুঁত করে কামানো দাড়ি গোঁফ। দেখলে মনে হয় গালে মাছি বসলে এক্ষুনি পিছলে যাবে। এক কথায় পশার প্রচুর, সুখী দেববৈদ্য বিশেষ। ঘরে ঢুকেই বাংলাতে বললেন, মা বিতান, বাড়ির কাছে এসে মিসাবের কথাটা শুনলাম, খুবই স্যাড। এই সময় চেম্বারে এত ভিড় থাকে, কই বডি কোথায়? উনি খাটের কাছে এগিয়ে গেলেন, একবার চারিদিক দেখে নিলেন। কাউকে কিছু না বলে দত্তগুপ্তের পাশে গিয়ে বসলেন। নাড়িতে একটু হাতটা ছোঁয়ালেন, চোখের পাতা উল্টে দেখলেন, তারপর বললেন, অনেকক্ষণই মারা গেছে, বডিতে রিগার মোটিস সেন্ট ইন করে গেছে। এরপর বেশ কিছুক্ষণ মৃতের মুখের দিকে তাকিয়ে থাকলেন, ঘাটটা কয়েকবার ওপর নিচ করলেন, তারপর বিতানের দিকে চেয়ে বললেন, শকটা খুব পেয়েছিল, এই বয়সে এতটা সহ্য করা মুশকিল। হঠাৎ নীল একটা প্রশ্ন করল, আপনার অনুমান কি ডক্টর শ্রীবাস্তব? উনি কি? আপনি তো থানা থেকে আসছেন, এখন আপনার কাজটাই বেশি। বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন। আই থিঙ্ক দিস ইজ নট এ নর্মাল ডেথ। ডাক্তার সাহেব, আমরা ওপর থেকে বডি দেখে কিছুই বুঝতে পারছি না, কোনো ইনজুরিও নেই। আপনি কিছু গেস করতে পারেন? হোমিসাইড ও সুসাইড? আমি জ্যোতিষী নই, জ্যোতিষী হলেও বলতে পারতাম না। পোস্টমর্টমেই বলবে শেষ কথা। আর দেরি করবেন না, অন্তত 10-12 ঘন্টা কেটে গেছে, ডিকম্পোজিশন শুরু হয়ে যাবে। তোমার মামিমার সঙ্গে আজ দেখা করব না, লাভও নেই।
খোকা কেমন আছে? ওই একই রকম। বলে ডাক্তার শ্রীবাস্তব নিচে নামতে শুরু করলেন। বিতান দাঁড়িয়েই ছিল। ওকে ফিসটা দিতে যেতেই উনি বললেন, ছি মা, এটা কি ফিস দেওয়ার সময়? বিতান, আজ আমরা যাচ্ছি। এই মুহূর্তে মিসেস দত্তগুপ্তকে আর বিরক্ত করব না। তবে আমি এই বাড়িতে এসেছিলাম একটাই কারণে। এখন কার্যকারণে পরিস্থিতি সব কিছুই বদলে গেল। পোস্টমর্টেম রিপোর্টে কি হবে সেগুলো জানি না। যদি তোমরা মনে করো এই মৃত্যুর রহস্যভেদ হওয়া উচিত এবং যদি মনে করো সেটা আমাকে দিয়ে করাবে, তাহলে আমাকে ডেকে পাঠিও। কেসটাই আমি একটু ইন্টারেস্ট পাচ্ছি। 3-4 দিন পরের কথা। দত্তগুপ্তের মৃত্যু নিয়ে কাগজ আর মিডিয়া তোলপাড়। তাদের বক্তব্য, জাল নোট, ধৃত আসামি প্রকাশক, তথাগত দত্তগুপ্তকে কেনই বা জামিন দেওয়া হলো, আর কেনই বা তার খুন করা হলো। জাল নোট পাচারকারীদের বাঁচানোর জন্যই হয়তো এটা এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড। টিভি চ্যানেলগুলো তো সুযোগ পেয়ে দিনকে রাত আর রাতকে দিন করে ছাড়ছে। অজু এসেছিল নীলের বাড়িতে, দীপুও ছিল। অজুর অনুযোগ পশ্চিমবঙ্গে যে কোনো একটা ছুতো পেলেই হলো, সঙ্গে সঙ্গে সেখানে রাজনীতির রং লেগে যাবে। দীপু বলল, অজুদা, এ হচ্ছে সব ভোটের রাজনীতি। গদি দখলের জন্য এরা যে জায়গায় নামতে পারে, বোধহয় এত দেখেও আমাদের ধারণার বাইরেই রয়ে গেছে। হ্যাঁ, ঠিক তাই। জানিস নীল, আমি তোকে এখনও বলছি, দত্তগুপ্ত লোকটা যা আগেও বলেছি এখনও বলছি, আর যাই করুন নোট জাল করার দলে থাকবেন না। এটা আমার কি বলবো, ইন্টুইশন। তাহলে মার্ডারটা হলো কেন? সত্যি এটা কি মার্ডার? হ্যাঁ রে অজু, এটা মার্ডার। এবং আমার ধারণা অত্যন্ত ঠান্ডা মাথায় কেউ তথাগত দত্তগুপ্তকে খুন করেছে। ফরেন্সিক রিপোর্ট পেয়েছিস? কাল রাত্রেই মুকুন্দপুর থানার ওসি তারক মিত্র ফোন করে আমায় রিপোর্টটা জানিয়ে দিলেন। মৃত্যুটা কিসে হয়েছে? মেন্টাল ডিপ্রেশনের ওষুধ ব্যবহার করা হয়েছিল, হাইলি রিঅ্যাক্টিভ। দুটো ওষুধ একসঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়েছে। দুটো ওষুধ একসঙ্গে ব্যবহার করলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মৃত্যু হবেই। তার মানে খুব জোরালো ওষুধ। পাগল বা উন্মাদের ওষুধ, কিন্তু সেখানে ডোজ ঠিক রেখে ওষুধ অ্যাপ্লাই করা হয়, আর এখানে তো তার দরকারই নেই। এখানে উদ্দেশ্য মানুষকে বাঁচতে না দেওয়া। ওষুধের নামগুলো জেনেছিস? মনোঅ্যামিনো অক্সিবেট ইনহিবিটার্স অ্যান্ড অ্যামরিটিপ্লিটিন, রিভার্স গ্রুপ। কাগজে তো এসব নাম দেয়নি। দেবে না, অসুবিধা নিশ্চয়ই আছে, তবে এগুলো চট করে সাধারণত মানুষের হাতে আসে না। তার মানে এখানে ওই ওষুধ দুটো যে অ্যাপ্লাই করেছে সে কমন ম্যান নয়। আমি বলতে চাইছি তার হাতে এই দুটো ওষুধ আসার সম্ভাবনা আছে। তা তো নিশ্চয়ই আছে, এবং ওষুধ সম্বন্ধে তার একটা সাধারণ ধারণা নিশ্চয়ই আছে। নীলদা, আজকাল কিছু মানুষের একটা প্রবণতা আমার চোখে পড়ছে। অনেক, যাদের ওষুধের কম্পোজিশনের ব্যাপারে সাধারণ একটু ইন্টারেস্ট আছে, তারা অনেক সময় হয়তো একটা বিশেষ মেডিসিন কিনতে গেল, সেটা হয়তো পেল না। চট করে কম্পোজিশনটা পড়ে নিয়ে ওই কম্পোজিশন আর পাওয়ার মিলিয়ে অন্য কোম্পানির অ্যাভেলেবেল মেডিসিন থাকলে সেটাও কিনে নেয়, এবং অনেক সময় তাতে কাজের কোনো ডিফারেন্স হয় না। মানছি, সামান্য সর্দি জ্বরের কোনো ওষুধ না পেলে সেই কম্পোজিশনের অন্য কোম্পানির মেডিসিন পেলে আমরা খেয়ে নিই, কিন্তু তুই ভুলে যাস না, মেন্টাল ডিপ্রেশনে হাইলি রিঅ্যাক্টিভ ওই ওষুধ দুটো তুই গিয়ে চাইলেই তোকে দেবে না। লোরাজিপাইম কেউই দিতে চায় না। না রে, এত সহজে এটাকে উড়িয়ে দিলে চলবে না। আমাদের খোঁজ নিতে হবে তথাগত দত্তগুপ্তের সারাউন্ডিংসে কে এমন আছে যার পক্ষে হাইলি রিঅ্যাক্টিভ এবং রিভার্স গ্রুপের পাগলের ওষুধ জোগাড় করা সম্ভব। আচ্ছা নীলদা, ওদের বাড়ির একটা ছেলে যার নাম খোকা, ছেলেটা তো এক ধরনের মেন্টাল পেশেন্ট, তাকে কি ওই ধরনের ওষুধ দেওয়া হয়? মনে হয় না। খোকা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট, কিন্তু যাকে বলে উন্মাদ তা নয়। ওর জ্ঞান আছে, বুদ্ধির বিকাশ নেই। ও সেগুলো বুঝতে পারে, কিন্তু ভাবতে পারে না, ভেবে কাজ করতে পারে না। ভাবতে গেলেও সব কিছু জট পাকিয়ে যায়। সেদিন দেখলি না, বিছানা থেকে পড়ে গিয়ে কাঁদছিল, কিন্তু লাগার জন্য কাঁদেনি। তাহলে কাঁদলো কেন? আঘাত পাবার কান্না তো নয়। খাটের নিচে মোটা জাজিম পাতা আছে, পাছে সে পড়ে যায় এবং আঘাত না লাগে। তাহলে কাঁদলো কেন? আমার মনে হয় ওর মধ্যে এখনও কিছু সেন্স আছে, এখনও ওর মধ্যে অপ্রস্তুত হয়ে যাবার প্রবণতাটুকুও বেঁচে আছে। সবার সামনে পড়ে গেছে, কাঁদতে গিয়েও অপ্রস্তুত না হয়ে ও হাসতে শুরু করে। লক্ষ্য করেছিলে? করেছিলাম। আমার মনে হয় না এই ধরনের বিপজ্জনক ওষুধ খোকাকে প্রেসক্রাইব করা হয়েছে বলে। তাহলে? ইয়েস, তাহলে আমাদের খোঁজ নিতে হবে দত্তগুপ্ত রোজ রাত্রে মদ্যপান করত কিনা। বিতানের কথা মতো ধরে নিলাম যে করতেন। বেশ,
তাহলে কে তার কাছে তখন থাকত? কে তার সেবা করত? চাকর হরিমাধব নাকি অন্য কেউ? যদি আর কেউ হয়, সেই রাত্রে তাকে হরিমাধবের অলক্ষ্যে সেই ঘরে যেতে হয়েছিল। অথবা অথবা খুনির সঙ্গে হরিমাধবের কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। এই একটা ঘটনা নিয়ে পুলিশ মহলে বেশ নাড়াচাড়া পড়ে গেছে। তার উপর মিডিয়া চীনে জোকের মতো লেগে থাকা। পুলিশের কিন্তু নিরপেক্ষ থাকতে পারবে না, তাকে আদা জল খেয়ে লাগতে হবে। তাহলে তোর ফাংশন কি? সেদিন আমি এসআই সিরাজ হোসেনকে একটা তাপ্পি দিয়েছিলাম। ওই বাড়ির মালকিন আমাকে দত্তগুপ্তের হত্যা রহস্য ভেদ করবার বরাত দিয়েছিলেন। সেটা তো মিথ্যে কথা। আমাকে কেউই তার কোনো ভার দেয়নি। কেবল বিতান ওর মামুকে ভালোবাসে। মামুর অচৈতন্য দেহটা দেখে ওর খারাপ লেগেছিল, তাই বিপদে খড়কুটো আঁকড়াবার মতোই আমাকে ডেকেছিল। তুই তাহলে কেসটা নিচ্ছিস না? সে কথা বলিনি। কেসটা জটিল বলেই আমার একটু ইন্টারেস্ট। দেখি একটু ভেবে। ভাবাই ছিল রহস্যের গন্ধ পেয়ে নীল ব্যানার্জি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা কোনো মতেই ভাবা যায় না। কোনো পারিশ্রমিক না পেলেও ও এগোয়। অন্তরাত্মার প্রবল টান, শোনায় সোহাগা। বিকাশ তালুকদারও ফোন করলেন। ব্যানার্জি সাহেব, কি হচ্ছে বলুন তো এসব? কাগজ আর টিভি আলারা কি এই একটু কিছু ইস্যু পাওয়ার জন্য ওঁত পেতে বসে থাকে? পুলিশ থেকে তথাগত দত্তগুপ্তকে আমরা ছেড়ে দিয়েছিলাম, সে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, এবং 10 লাখ টাকার জামিনে। পালিয়ে যাওয়ার তার কোনো রাস্তাই কিন্তু ছিল না। তথাগতকে ছেড়ে রেখে আমরা চেয়েছিলাম দলটাকে ধরতে, কিন্তু তালুকদারবাবু, ফোনে এত সব কথা হয় না। কেসটার ব্যাপারে আমারও একটু বেশি ইন্টারেস্ট আছে। তথাগতবাবু খুন হয়েছেন, এটা ফরেন্সিক রিপোর্ট। এতে দ্বিমতের কোনো কিছুই নেই। কিন্তু কেন? আপনি তো কি বোঝাতে চাইছেন ব্যানার্জি সাহেব? এই হত্যাকাণ্ডে 10 লক্ষ টাকার ভূমিকাটি কতখানি সেটা খুঁজে বার করার চেয়েও আমার ধারণা গণ্ডগোলটা আরও অন্য কোথাও লুকিয়ে আছে। ব্যানার্জি সাহেব, আমার তো আর বেশি দিন রিটায়ারমেন্টে বাকি নেই। ভাবছি আপনার সঙ্গী হয়ে যাব, কিন্তু সেসব পরের কথা। আপাতত আমার মনে হচ্ছে, মানে আপনার কথা শুনে ভাবছি জল বোধহয় অন্য জায়গায় ঘোলাটে হয়ে রয়েছে, তাই কি? চলে আসুন, রসদ মিললেও মিলতে পারে। আমি এলুম বলে। তাও আস্তে আস্তে লাগলো ঘণ্টাখানেক। যতই হোক, এখনও উনি পুলিশের অফিসার। হুট বললেই পালানো যায় না। সোজা জাকিয়ে বসে ওর অভ্যাস মতো মাথার টুপিটা খুলে রুমাল দিয়ে ঘরমাক্ত টাক মুছলেন। দীপু ছিলই। ও বলল, দাদাকে কি গামছা বা তোয়ালে দেবো? মানে মসৃণ টাকতকে জমায়িত জলকণা দেখে মনে হচ্ছে কাচের শাঁসির ওপর যেন ভেপার জমে আছে। টাওয়েল হলে খুব ভালো কাজ দিত, কিংবা অন্য ধরনের কোনো ওয়াইপা। পাতলা রুমালে কাঁচ দেবে বলে তো মনে হচ্ছে না। কটমটিয়ে দীপুর দিকে তাকিয়ে বিকাশ বললেন, নেহাত তুমি নীল ব্যানার্জির এঠুলি তাই। যাকগে, মুরুগ্গে। ব্যানার্জি সাহেব, আকাশে মেঘ দেখা যাচ্ছে বটে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো ছিটে ফোঁটাও নেই। গরম বাড়িয়ে দিয়েছে একেবারে। কি ঠান্ডা দেবো? নো স্যার, আপনি তো জানেন ঠান্ডায় আমার অ্যালার্জি। একটু যদি গরম চা পাওয়া যেত। কবে যেন চা পাননি উনি বলে দীপু অন্য ঘরে চলে গেল। চা আসার পর চায়ে চুমুক দিতে দিতে বিকাশ বললেন, আপনি যেন তথাগত কেসে কিসের একটা অন্য গন্ধ পেয়েছিলেন, একটু জানাবেন স্যার? বিকাশবাবু, গন্ধটা সন্দেহজনক হতে পারে, কিন্তু সেটা তো সোহাগায় টেস্ট করা হয়নি। স্বাভাবিকভাবে আপনি আমি একই জায়গাতেই। তা বললে তো হয় না ব্যানার্জি সাহেব। আপনি নির্ঘাত কোনো সঠিক ক্লু না পেলে এরকম কথা বলবেন না, সেটা আমি খুব ভালো করেই জানি। একটু কি আলোচনা করা যায় না? আলোচনা স্টেজে আসেনি, তবে আমার যেগুলো সন্দেহ হচ্ছে সেগুলো হলো কয়েকটা ব্যাপার আমাকে ভাবতে হবে। প্রথমত, তথাগত দত্তগুপ্ত কি সত্যিই জালনোটের সঙ্গে যুক্ত ছিলেন কিনা আমরা সেটা কিন্তু ডেফিনেট হয়ে বলতে পারছি না। যদি হয়ে থাকেন, তাহলে তিনি কি এতই বোকা যে জালনোট জেনেও অতগুলো টাকা ঘরের লকারে রেখে দেবেন? হয়তো সে সময় পায়নি। না বিকাশবাবু, পাকা লোকেরা এসব ভুল করে না। তাহলে আপনি ঠিক কি বলতে চাইছেন? লোকটাকে কেউ ফাঁসায়নি তো? কে ভাসাবে? যে ওর শত্রু। সে কে? বড় প্রশ্ন। সে কে? একজন ধনী ব্যক্তির অনেক শত্রুই থাকতে পারে, যে ওর প্রতি ঈর্ষাকাতর হতে পারে। আবার এমন কেউ যে লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কাউকে কি গেস করতে পারছেন আপনি? একজনকে আমরা সন্দেহের তালিকায় রেখেছি। সে হচ্ছে ব্রহ্মানন্দ সাধু। একসঙ্গে ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু অজানা কারণে আউট অব দ্য পিকচার হয়ে যায়। লোকটি আবার তথাগতবাবুর ভগ্নিপতি। এই লোকটিকে পুলিশ একবার জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। হ্যাঁ, সেটা জানি, তবে
প্রমাণ ছেড়ে দেওয়া ঠিক আছে, হ্যাঁ সেটা জানি, এবং প্রমাণ অভাবে ছেড়ে দেওয়া ঠিক আছে, এ পর্যন্ত একরকম, বাট হোয়াট ইজ মার্ডার? আচ্ছা মিস্টার ব্যানার্জি, এমন কি হতে পারে না যে ব্রহ্মানন্দ লোকটা যেন তেন প্রকারে তথাগত বাবুকে ফাঁসাতে চেয়েছিল, ভেবেছিল মিনিমাম বছর 10 জেল হবে, তার বদলে সে জামিন পেয়ে গেল। খুনটা কি তারই প্রতিহিংসা? বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু ব্রহ্মানন্দ বাবু দীর্ঘদিন ওই বাড়িতে যাতায়াত করেন না। অথচ তথাগত বাবু বলেছেন যে বাড়ি বন্ধক রেখে ব্রহ্মানন্দ তার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। হ্যাঁ বিকাশবাবু, এই জন্যই তো বলছি কেসটায় প্রচুর অসঙ্গতি আছে, কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না। যেমন বাড়ি বন্ধকের ব্যাপারটা মিলছে না, আবার তথাগত বাবুর সঙ্গে যদি ব্রহ্মানন্দের রিলেশন না থাকবে তাহলে 10 লক্ষ টাকা উনি ধার দেবেন কেন? অবশ্য এমনও তো হতে পারে যে তথাগত বাবু ভেবেছিলেন ব্রহ্মানন্দ কোনোদিনও টাকা ফেরত দিয়ে বাড়ি ছাড়িয়ে নিতে পারবে না এবং সেই সুবাদে বাড়িটা গ্রাস করা যাবে। হ্যাঁ তাও হতে পারে, কিন্তু বাড়ির দলিল ব্রহ্মানন্দ বাবুর, এবং উনি বলছেন যে উনি তথাগত বাবুর কাছ থেকে কোনো ধারই নেননি, মানে পুলিশের কাছে এমন রায় তো দেওয়াই আছে তার। আমার কাছেও ওই একই কথাই বলেছে। তাহলে মার্ডার যেই হোক, মার্ডারের উদ্দেশ্যটা কি? একজন মানুষকে পাওয়াটা খুবই দরকার ছিল, কিন্তু তার খোঁজ কোথায় গেলে পাবো বলুন তো? কার কথা বলছে? শ্রীমতী শিখা সাধু, তথাগত বাবুর বোন এবং ব্রহ্মানন্দ বাবুর স্ত্রী এবং বিতানের মা। বিধান কি বলছে? বিতানের সঙ্গে আমার এই নিয়ে তেমন কোনো কথা হয়নি, রাদার সেই সুযোগটা পাওয়া যায়নি। ওই বাড়িতে আমাকে একটু ঝালাতে হবে, মনে হয় অনেক রহস্যই ওখানে লুকিয়ে আছে। তা চলুন একদিন যাওয়া যাক। আপনাকে নিয়ে যাওয়া যাবে না, আপনার উর্দিটাই গন্ডগোল করে দেবে। তাহলে আপনি একাই যান। কিছু না বলে নীরবে ঘাড় নাড়ল নীল। গল্পটির পরবর্তী পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকমই গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।